মেজরিটি অফ ইন্ডিয়ান, সেটা মাইনর হোক বা অ্যাডাল্ট হোক, আপনি দেখবেন তাদের মোটামুটি একটা বাড়িতে, একটা ফ্যামিলিতে, একটা লোকের মিনিমাম 3 থেকে 4টে অ্যাকাউন্ট থাকে। ব্যাংকের অ্যাকাউন্টের কথা বলছি, হ্যাঁ, মিনিমাম 2 থেকে 3টে, কারো 4টে, কারো তো 5-6টাও অ্যাকাউন্ট থাকে। এবং এটাও দেখবেন প্রতিটা অ্যাকাউন্টের সাথে রিলেটেড তার একটা করে এফডি আছে, ফিক্সড ডিপোজিট, বা দেখতে পাবেন তার সঙ্গে রিলেটেড 2-3টে রেকারিং ডিপোজিট আছে। কিন্তু আপনি যদি মেজরিটি অফ বাড়িতে আপনি গিয়ে ঘুরে জিজ্ঞেস করেন আপনার কি একটা ডিম্যাট অ্যাকাউন্ট আছে, দেখবেন না, ডিম্যাট অ্যাকাউন্ট নেই। এবং ডিম্যাট অ্যাকাউন্ট কি সেটাই হয়তো জানে না অনেকে। আমাদের ইন্ডিয়াতে গ্রোথ স্টোরিতে এটাই আমাদের কাছে প্রবলেম, যে আমাদের কারোর কাছে ডিম্যাট অ্যাকাউন্ট নেই, কিন্তু আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট 4-5টা করে ব্যাংকের অ্যাকাউন্ট থাকে এবং তার সঙ্গে এফডি অ্যান্ড রিকারিং ডিপোজিট থাকে। আমাদের প্রবলেমটা কি, আমাদের যে রিকারিং আর এফডি থাকে, আমরা একটা জিনিস সিম্পল বুঝতে পারি না যে আমাদের দেশে যে ইনফ্লেশন রেট 6%, 7%, আমাদের যে রিটার্ন পাই তার সাথে যে ইনফ্লেশন 8%, সেটাই আমাদের বিট হয় না। মানে আমার টাকাটা 1 বছর বাদে গিয়ে যে আমার টাকাটা বাড়বে সেটা আমাদের হয় না, আমাদের ইনফ্লেশনটাকেও বিট করতে পারে না। কিন্তু আমরা তাও বিশ্বাস করে, ভরসা করে আমরা কি করি, আমরা এফডি আর রিকারিং ডিপোজিটই করি। এটার প্রথম কারণ হচ্ছে আমাদের ভরসা নিতে আমরা ভরসা করতে পারি না। এবং দ্বিতীয় কারণ হচ্ছে আমরা রিস্ক অ্যাপটিটিউড হয়ে থাকি, আমরা রিস্ক একদম নিতে পারি না। রিস্ক নিতে পারি না বলেই আমাদের রিটার্নটা ওই 6-7% আমরা হ্যাপি থাকি এবং আমরা খুশি থাকি। এবং তার সঙ্গে আরেকটা জিনিস দেখবেন, হয়তো আপনি লাইফ ইন্স্যুরেন্স নিচ্ছেন, সেই লাইফ ইন্স্যুরেন্সে আপনি মেইনলি লাইফকে সিকিওর করার জন্য আপনার যত না আপনার আছে, আপনি যতটা দেখছেন তার থেকেও যেটা দেখছেন সেটা হচ্ছে আমার টাকাটা 15 বছর 20 বছর বাদে গিয়ে 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 10 লাখ টাকায় কনভার্ট হয়ে যাবে, আপনি এটা দেখছেন। কিন্তু আপনি যে হারে প্রিমিয়াম দিচ্ছেন সেটা যদি আপনি কম্পাউন্ডিং করেন, আপনি দেখবেন টোটাল যে রিটার্নটা পাচ্ছেন সেটা প্রতি বছরে দেখা যাবে 5 থেকে 6%। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমি একটা বেসিক অ্যানালাইসিস করব 6টা-7টা পয়েন্ট নিয়ে, যে যদি আমি এফডি করি তাহলে আমার কি হতে পারে, যদি আমি ফিক্সড বন্ডে ইনভেস্ট করি তাহলে আমার কি হতে পারে, বা আমি যদি মিউচুয়াল ফান্ড করি তাহলে আমার কি হতে পারে। আসুন শুরু করা যাক একটা নতুন ভিডিও। ওয়েলকাম টু মাই চ্যানেল সিএমএ অভিজিৎ ধর। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার কমিউনিটি বাড়াও এবং সব বন্ধুদের সাথেও শেয়ার করো, যাতে আমি আরও বেশি মোটিভেশন পাই এবং সাথে যেন আমি আরও ভিডিও তোমাদের জন্য নতুন নতুন করে আনতে পারি। চলো শুরু করা যাক। প্রথম যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটাই আমাদের মেইনলি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে রিস্ক। আমাদের রিস্ক ফ্যাক্টরটা খুব কাজ করে, কারণ এফডিতে আর রেকারিং ডিপোজিটে আমাদের 6-7% যে রিটার্ন দেয় সেটা তো ফিক্স থাকে। কারণ আমি জানি আমি যদি 100 টাকা রাখি আমি বছরের শেষে কি 106 টাকা বা 107 টাকা পাবোই পাবো। এই যে রিস্ক ফ্যাক্টরটা এখানে একদমই নেই, জিরো। কিন্তু আমি যদি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি বা কোনো বন্ডে ইনভেস্ট করি, হয়তো রিস্ক ফ্যাক্টর থাকে, তার জন্য আমরা ইনভেস্ট করি না। যদি আমার পয়সাটা মাইনাসে চলে যায়, যদি আমার 100 টাকাটা 50 টাকা হয়ে যায়, যদি আমার 50 টাকাটা 70 টাকা হয়ে যায়, এই ভয়টা আমরা পেয়ে থাকি। আজকে আমি একটু বোঝার চেষ্টা করব যে আমি যে রিস্কটা নিচ্ছি সেই রিস্কটা কেন নিচ্ছি। তার কারণ হচ্ছে আমি যে রিস্কটা নেব সেই রিস্কটার পেছনে রিটার্নটাও আমার সেরকমভাবেই জেনারেট হয়ে যাবে, এটা আমরা বুঝতে চেষ্টা করি না। যদি সেটা বুঝতে চেষ্টা করি তাহলে আমাদের ওই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে হয়তো দেখা যাবে ইন্ডিয়াতে মেজরিটি অফ মানুষের কাছে মিনিমাম 1টা কি 2টো করে ডিম্যাট অ্যাকাউন্ট থাকবেই। ডিম্যাট অ্যাকাউন্টের দ্বারা আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি। রিস্কটা কি, ধরুন আমি বলছি আমি ধরুন এফডিতে ইনভেস্ট করলাম, তাহলে আমার রিস্ক হচ্ছে 0। কেন 0? তার কারণ হচ্ছে আমাকে ওরা রিস্ক ফিক্স রিটার্ন দেবে। শুধু এটা ভাবুন যে ওরা যে 6-7% যে রিটার্নটা দিচ্ছে, ওরাই বা কী করে দিচ্ছে? ওরাই বা তোমাকে 6 টাকা বা 7 টাকা যে এক্সট্রা দেবে 100 টাকার মধ্যে, সেটা কী করে দেবে? ওরাও কিন্তু ওই টাকাটা নিয়ে আলটিমেটলি ইনভেস্ট করে মার্কেটে, এবং সেই মার্কেট থেকে ওরা যখন 12% কামায়, সেই 12% কামিয়ে 6% ওরা প্রফিট করে এবং 6% আপনাকে রিটার্ন করে দেয়। আলটিমেটলি ও কিছু না করে 6% রিটার্ন পাচ্ছে, ওদের কিন্তু প্রফিট হচ্ছে। কিন্তু আলটিমেটলি আমরা যে টাকাটা দিচ্ছি 1 বছর বাদে আমাদের টাকাটা কিন্তু যা ছিল তাই রয়ে যাচ্ছে। যা ছিল তাই রয়ে যাচ্ছে মানে তার কারণ 100 টাকা যদি 106 টাকা হয়, পরবর্তীকালে যখন ইনফ্লেশন 1 বছর বাদে বাড়ছে দেখবেন 100 টাকার ভ্যালু 106 টাকায় চলে গেছে। এটাকে বলা হয় ইনফ্লেশন। সেরকমভাবে রিস্ক ফ্যাক্টর বন্ডে অতটাও থাকে না। কেমন? আমি ফিক্সড বন্ডের কথা বলছি।
ইন্ডিয়াতে অনেক ধরনের বন্ড হয়, ইন্ডাস্ট্রিয়াল বন্ড হয়, গোল্ড বন্ড হয়, ঠিক আছে, সোভেরিয়ান গোল্ড বন্ড হয়। এই বন্ডগুলোতে আমি যদি ইনভেস্ট করি আমি বছরে 10, 11, 12% রিটার্ন জেনারেট করতে পারি, ফিক্সড রিটার্ন, কোনো রিস্ক নেই। আপনি ইনভেস্ট করবেন, ওখানে একটা লক ইন পিরিয়ড থাকে, মিনিমাম 3 বছর একটা লকিং পিরিয়ড থাকে বা 5 বছরেরও থাকে। আপনাকে গ্যারেন্টি 10%, 11%, 12% রিটার্ন দেবেনই। কিন্তু এটার জন্য আমাদেরকে জানতে হবে আমরা কীভাবে ইনভেস্ট করব। গভর্নমেন্ট যে এই যে বন্ডগুলো ইস্যু করে সেই বন্ডগুলোর ভ্যালু অনেক বেশি হয়, ধরুন 100 crores। তো ওই 100 crores তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে, বিভিন্ন ট্রাস্টেড ওয়েবসাইট দ্বারা আমাদের ওই 100 কোটি টাকা কী করে দেয়, ওরা ভেঙে ওরা বাইফার্কেশন করে 1000 টাকা বা 10,000 টাকা কনভার্ট করে দেয়। আপনি 10,000 টাকা ইনভেস্ট করতে পারবেন ওখানে, যেমন উইনটোয়েল্ট আছে, এরকম অনেক 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 ওয়েবসাইট আছে। আপনি যদি সাজেশন চান আপনি আমাকে কল করুন, আমি অবশ্যই বলবো। তো সেইখানে আপনি যদি 10,000 টাকা ইনভেস্ট করেন, লকিং পিরিয়ড যদি 3 বছর থাকে, সেক্ষেত্রে আপনি কী পাবেন, আপনি অনায়াসে গ্যারেন্টি 10 to 11% রিটার্ন পেয়ে যাবেন। এটা হচ্ছে ফিক্সড বন্ড, সেক্ষেত্রে আপনি ইনভেস্ট করতে পারেন। থার্ড হচ্ছে মিউচুয়াল ফান্ড। দেখুন মিউচুয়াল ফান্ড কিন্তু রিলেটেড টু দ্য শেয়ার মার্কেট। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা মানে আপনি ইনডাইরেক্টলি শেয়ারে ইনভেস্ট করছেন, সেক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরটা কাজ করে, সেটাতে রিস্ক ফ্যাক্টর নেই এমন নয়। কিন্তু আপনি তো মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্ট করবেন সেটা তো মিনিমাম তো 5 বছর 6 বছরের জন্য হয়, সেক্ষেত্রে কি হয়, লং টার্মে আপনার যদি দেখবেন যে রিস্ক ফ্যাক্টরটা কমে যায়, সেখানে আপনি রিটার্নটা জেনারেট করতে পারবেন। যেমন 2020 সালে কোভিড হয়েছিল, তখন মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি, শেয়ার মার্কেট অনেক পড়েছিল, এবং সেই পড়া থেকে শুরু করে যবে ওঠা শুরু করলো 150 টাইমস 150 না 150%, 200% গ্রো করেছে মার্কেট। এটাই হচ্ছে মার্কেটের আসল জিনিস, যে আপনার হয়তো মার্কেট কম সময়ে শর্ট টার্মে নিচে পড়ে, বাট একটা সময় গিয়ে মার্কেট ওপরে যায়, লং টার্মে রিস্ক ফ্যাক্টরটা মিটিগেট হয়ে যায়, থাকে না। তো আপনি রিস্ক ফ্যাক্টরটা নিয়ে চিন্তা করবেন না, এটা নিয়ে একটু ভেবে দেখবেন, তাহলে আপনি ইনভেস্টমেন্টটা অনেক বেশি সরল হবে আপনার কাছে। আপনাকে আগেই বলেছি রিস্ক হে তো ইস্ক হে। আপনি যদি একটু রিটার্ন বেশি জেনারেট করতে চান আপনাকে একটু রিস্ক নিতেই হবে। হতে পারে আপনি একটু রিস্ক নিলেন, আপনার রিটার্নটা অনেক বেশি এলো। রিটার্ন আর রিস্ক হচ্ছে দুটো কম্বিনেশনে চলে। আপনি যদি রিস্ক না নেন রিটার্নটাও কম হবে, আপনি যদি রিস্ক নেন রিটার্নটাও বেশি হবে। তবে এই রিস্কটা নিতে গেলে আমাকে চোখ বন্ধ করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতেই হবে। আমি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি নিয়ে অনেকদিন ধরে স্টাডি করছি, সেখানে দেখছি যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি লাস্ট 5 বছরে মিড ক্যাপ অ্যান্ড ব্লু চিপ কোম্পানি অ্যান্ড তার সঙ্গে স্মল ক্যাপ মোটামুটি অ্যাভারেজে 13%-এর ওপর রিটার্ন দিয়েছে 5 বছরের ওপরে। আপনি কোনোদিনও শর্ট টার্ম দিয়ে দেখবেন না। হতে পারে 1 বছরে আপনার হয়তো মিউচুয়াল ফান্ড 3% রিটার্ন দিয়েছে, হতে পারে 1 বছরে -5% রিটার্ন দিয়েছে। আপনি যখন দেখবেন সেই মিউচুয়াল ফান্ডকে 5 বছর বা 10 বছরের স্টাডি করুন, দেখবেন কম্পাউন্ডিং 13% রিটার্ন প্রতি বছর জেনারেট করে দেয়। এটা আপনাকে রাখতে হবে মাথায়। তো রিস্কটা আপনার ডিপেন্ড করে রিটার্নের ওপর, যদি রিটার্নটা বেশি হয় রিস্কটাও বেশি হয়। 3 নম্বর যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লিকুইডিটি। আপনার লিকুইডিটির মানে হচ্ছে আপনার ফান্ডটা কতটা লিকুইড, মানে আপনি যখন চাইবেন তখনই ওটাকে এনক্যাশ করে নিতে পারবেন, মানে যেখানে ইনভেস্ট করছেন সেখান থেকে ওটা আপনি আবার ব্যাংকে টাকাটা ট্রান্সফার করে নিতে পারবেন। এফডি, রেকারিং ডিপোজিট, এগুলো নির্দিষ্ট পার্টিকুলার পিরিয়ডের জন্য হয়, 3 বছর, 4 বছর, 5 বছর। কিন্তু মিউচুয়াল ফান্ড কিন্তু কোনো রকম ফিক্সড পিরিয়ডের জন্য হয় না। ধরুন আপনি আজকে টাকা দিচ্ছেন 1000 টাকা, আপনি 3 মাস দিলেন 3000 টাকা, আপনি যদি চান 3 মাস বাদে গিয়ে ওই মিউচুয়াল ফান্ডটাকে উইথড্র করে নেবেন, এবং যে উইথড্র করে নেবেন এর জন্য কোনো এক্সট্রা চার্জও নেই। কিন্তু ফিক্সড ডিপোজিট যদি উইথড্র করে নেন এরকমভাবে আগে, প্রি ম্যাচিওরিটির আগে, তাহলে কিন্তু আপনার এক্সট্রা চার্জ আছে। ফলে মিউচুয়াল ফান্ড অনেক বেশি লিকুইড হয়, এবং আপনার এফডি বা বন্ড বা রেকারিং ডিপোজিট আপনার লিকুইডিটির পরিমাণটা অনেক কম থাকে। নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন। দেখুন ফিক্সড ডিপোজিটের মধ্যে কোনো ডাইভার্সিফিকেশন হয় না, বন্ডের মধ্যেও কোনো ডাইভার্সিফিকেশন হয় না, কারণ আপনি একটা টাকা দিয়ে দিচ্ছেন সেই ফিক্সড ডিপোজিট কোনো ব্যাংকে বা রেকারিং ডিপোজিট ব্যাংকে করছেন, ওটার মধ্যে কোনো ডাইভার্সিফিকেশন নেই। যেরকম টাকাটা দিচ্ছেন ওটা ওরকমভাবেই রয়ে যায়, ফলে ওটাকে ট্র্যাকও করতে হয় না, যেরকমভাবে থাকে সেরকমভাবে রয়ে যাবে।
কিন্তু মিউচুয়াল ফান্ড ডাইভার্সিফিকেশন হয়, মানে আমি আপনাকে আগেই বললাম মিউচুয়াল ফান্ড কিন্তু আলটিমেটলি ইনডাইরেক্টলি ইনভেস্টেড ইন আ শেয়ার মার্কেট। আপনাকে শেয়ার মার্কেটে ইনডাইরেক্টলি ইনভেস্ট করছেন, আপনি ডাইরেক্টলি ইনভেস্ট করছেন না, আপনি একটা লোককে রেখেছেন যে আপনার হয়ে কাজ করবে। এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড ফান্ড ইন্ডাস্ট্রিতে আমি টাকা দিচ্ছি বা ফান্ডটাকে আমি টাকা দিচ্ছি, ওখানে একজন ফান্ড ম্যানেজার আছে যে আপনার হয়ে কাজ করবে, যে আপনার হয়ে শেয়ারে ইনভেস্ট করবে। তো আলটিমেটলি ইনডাইরেক্টলি শেয়ারে ইনভেস্ট করা হয়। তো সেক্ষেত্রে ডাইভার্সিফিকেশন এই জন্য হয়, কারণ হচ্ছে একটা মিউচুয়াল ফান্ড মিনিমাম 20-30 খানা কোম্পানিতে ইনভেস্ট করে। সেটা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি হতে পারে, হেলথ কেয়ার হতে পারে, এডুকেশন সেক্টর হতে পারে, এয়ারলাইন ইন্ডাস্ট্রি হতে পারে, আপনার কোল ইন্ডাস্ট্রি হতে পারে। এই সব কটা জায়গায় যখন ইনভেস্ট করে তখন অটোমেটিক্যালি আপনার মিউচুয়াল ফান্ডটা ডাইভার্সিফাইড হয়ে যায়। ধরুন কোনো একটা সেক্টর বাজে পারফরমেন্স করছে, অন্য সেক্টর ভালো পারফরমেন্স করছে, সব সেক্টর একসাথে বাজে পারফরমেন্স করে না। তো আপনার কি হয়, রিস্কের যে নিচ্ছেন এই যে রিটার্নটাও জেনারেট হয়ে আসে। তো এই ক্ষেত্রে ডাইভার্সিফিকেশনটা খুব সুন্দর হয়, তো এবং অনেক বেশি আপনার কম্প্যাক্ট হয়। তো যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কস্ট অ্যান্ড চার্জেস কি কি থাকে এফডিতে, রেকারিং ডিপোজিটে। এগুলোতে আপনার এন্ট্রি নেওয়ার সময় যখন আপনি ইনভেস্ট করছেন তখন কোনো চার্জেস হয় না, কিন্তু আপনি যদি এফডি বা রেকারিং ডিপোজিট থেকে প্রিম্যাচিওরভাবে আপনি যদি এফডি ভাঙিয়ে নেন বা রেকারিং ডিপোজিট ভাঙিয়ে নেন, এটাতে হিউজ চার্জ থাকে যেটা আপনার রিটার্নকে এফেক্ট করে। কিন্তু উল্টো দিকে মিউচুয়াল ফান্ডে একটা ছোট্ট চার্জ থাকে। তার কারণ কি? তার কারণ আপনি যে টাকাটা দিচ্ছেন, আপনার হয়ে কোনো ফান্ড ম্যানেজার সেই টাকাটাকে ইনভেস্ট করছে অন্য শেয়ারে, তো ওনার স্যালারি থাকে, এছাড়া মিউচুয়াল ফান্ডের বিভিন্ন খরচা থাকে, সেই খরচাগুলো আপনার কেটে নেয়। তো সেক্ষেত্রে যে চার্জ হয় সেই চার্জটা অতি সামান্য হয়, এমন না যে বিশাল হয়, খুবই সামান্য, 0.1%, 0.5% হয়ে থাকে। এবং আপনি যখন উইথড্র করে টাকাটা বেরিয়ে আসেন তখন সেরকম হিউজ চার্জ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে নেওয়া হয় না। একটা থাকে যেটা হচ্ছে এক্সিট লোড, সেটা আপনি যখনই বেরিয়ে আসেন না কেন আপনার থেকে এক্সিট লোড নেবেই, সেটাও খুব সামান্য। আপনি যদি 100 টাকা ইনভেস্ট করেন আপনার 0.05 পয়সা কাটবে, এরকম। এটা আপনাকে মাথায় রাখতে হবে যে চার্জের ক্ষেত্রে আপনি যদি দেখেন, আপনি যদি ডিফারেন্সিয়েট করেন তো মিউচুয়াল ফান্ডের চার্জ অনেক কম হয়, এফডি আর রেকারিং চার্জ বেশি হয় যদি আপনি প্রিম্যাচিওরে আর টাকাটা তুলে আনেন। লাস্ট যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ট্যাক্স ইমপ্লিকেশন। আপনার ট্যাক্স ইমপ্লিকেশন কি কি আছে আপনি যদি এফডিতে ইনভেস্ট করেন বা রেকারিং ডিপোজিট করেন, বা আপনি যদি বন্ডে ইনভেস্ট করেন বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন। দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে লং টার্ম হয়, একটা হচ্ছে শর্ট টার্ম হয়। তো আমি যদি মিউচুয়াল ফান্ডের কথা বলি বা বন্ডের কথা বলি, যখন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন বা বন্ডে ইনভেস্ট করছেন, সেক্ষেত্রে আপনি যদি 1 বছরের মধ্যে আপনি যদি টাকাটা উইথড্র করে দেন তাহলে সেক্ষেত্রে শর্ট টার্ম ট্যাক্স অ্যাপ্লিকেবল হয়ে যাবে, এবং শর্ট টার্ম ট্যাক্সের রেট হচ্ছে 20%। এই 20% আপনার যে প্রফিট হবে তার উপর 20% আপনাকে ট্যাক্স দিতে হবে। কিন্তু লং টার্মের ক্ষেত্রে আপনি যদি 1 বছরের বাদে গিয়ে উইথড্র করেন মিউচুয়াল ফান্ডটা বা বন্ডটা, সেক্ষেত্রে আপনার যা প্রফিট হবে তার উপর 10% ট্যাক্স হয়। সেক্ষেত্রে যদি আপনার মিউচুয়াল ফান্ডটা বা বন্ডটা আপনার যদি ইকুইটি ওরিয়েন্টেড হয়, সেক্ষেত্রে আপনার 1 লাখ টাকার থ্রেশহোল্ড লিমিট থাকে, মানে আপ টু 1 লাখ অব্দি যত প্রফিট হবে সেক্ষেত্রে কোনো ট্যাক্স নেই, তারপরে আপনার 10% ট্যাক্সেবিলিটি হবে। এবার আসি এফডি এবং রেকারিং ডিপোজিটের কথা। রেকারিং ডিপোজিট এবং এফডিতে ওরকম কোনো স্ল্যাব কোনো ইউজ হয় না। আপনার যা প্রফিট হবে, আপনার যে ইনকাম ট্যাক্সের স্ল্যাব আছে ইন্ডিভিজুয়ালের, সেক্ষেত্রে ওই স্ল্যাব অনুযায়ী ট্যাক্সেবল হয়ে যাবে। যেমন 0 থেকে 2.5 লাখ 5%, 0%, 2.5 থেকে 5 লাখ 5%, 5 থেকে 10 লাখ 20%, 10 লাখের উপর 30%। তো আপনার ইনকাম যেরকম হবে সেই রেসপেক্টে চার্জ হবে। মানে হচ্ছে রেকারিং ডিপোজিট এফডির ক্ষেত্রে আপনার স্ল্যাব রেট, এবং আপনার যদি মিউচুয়াল ফান্ড বা বন্ড হয় সেক্ষেত্রে আপনার হয়ে যাবে হচ্ছে শর্ট টার্ম আর লং টার্ম ক্যাপিটাল গেইন। তো আজকের ভিডিওটা এই অবধি। এখানে আমরা অ্যানালাইসিস এটা করলাম যে ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে আমার রিস্ক কিরকমভাবে জেনারেট হয়, আমার রিটার্নটা কতটা পোটেনশিয়াল আছে, এবং তার সঙ্গে আমার ট্যাক্স পারপাসে কীরকম এফেক্ট পড়তে পারে, এবং আমার কস্ট কী কী হতে পারে। এই চারটেকে আপনি ভালো করে দেখুন এবং কম্পেয়ার করুন। কম্পেয়ার করে আপনি বেস্ট মিউচুয়াল ফান্ডটা সিলেক্ট করুন, যাতে আপনার পয়সা আপনার কাছে বেড়ে ওঠে। সেটার জন্যই আমি চাইবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।